যারা আগের পর্ব দেখনি তারা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। শুরুতে আমরা জুকিংকে দেখি ক্ষুধার জন্য নিজেকে শেষ করে দিচ্ছিল। একটা মেয়ে তাকে বলে, ক্ষুধা লেগেছে আর খাবারের জন্য এত কিছু করছো, তাহলে তুমি আমার খাবারটাই রেখে দাও। এখন এখানে এমন এক নতুন কাইন্ডনেস দেখে জুকিং তার সিদ্ধান্ত বদলে নেয়। কিন্তু সবকিছু যখন ভালোই চলছিল তখনই গল্পে আসে একটা টুইস্ট। এক রাতে সেই ছোট মেয়েটি সহ তার পুরো ফ্যামিলিকে ব্রুটালি হত্যা করা হয়। এসব দেখে সে নিজের ওপর থেকে পুরো কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। তার ভেতরে যত রাগ আর ক্ষোভ ছিল সেগুলোর সবই এক মুহূর্তে বাইরে বেরিয়ে আসে। এরপর সেই ছোট নিডল স্পিয়ারের মতো দেখতে ব্যাপনটি দিয়ে বেছে বেছে সে এক একে সবাইকে শেষ করে দেয়। এই সময়ে মিস্টার লে তাকে জানান যে যদি এই কেয়টিক ওয়ার্ল্ডে তোমাকে বেঁচে থাকতে হয় তবে তোমাকে এমন প্রতিটি কাজ করতে হবে যার মাধ্যমে তুমি নিজেকে বাঁচাতে পারো। আর এটার জন্য তোমার ইমোশনাল লেস হওয়া জরুরি। তোমার হৃদয় পাথরের মতো হতে হবে, তবেই তুমি সার্ভাইভ করতে পারবে। কিন্তু বাছা, তুমি যদি সুখী হতে চাও, তুমি যদি সুন্দরভাবে জীবনযাপন করতে চাও, তবে তোমার হৃদয়ে মনুষ্যত্ব থাকা জরুরি। এখন এই কথাটাই জুকিংকে নতুন করে ফাইট করার জন্য ইন্সপায়ার করে। এরপর সে ওপরের দিকে নিজের হাত তোলে এবং ড্যাডিকে থামস ডাউন দেখিয়ে তাকে চ্যালেঞ্জ করে যে একদিন তুমি আমার কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছ তার প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নিয়ে ছাড়ব। এখন এই লোকগুলো স্ক্যাভেঞ্জার্স ক্যাম্পের কাছে পৌঁছে যায়, যেখানে মানুষকে মূলত সার্ভাইভালের জন্য ফাইট করানো হয়। আর কেউ যদি স্ক্যাভেঞ্জার্স ক্যাম্পে জয়েন করতে চায় তবে তাকে প্রথমেই এই ট্রায়াল পার করতেই হবে, যেখানে আমরা দেখতে পাই যে জুকিং এবং একটি মেয়েকে চুজ করা হয়। কিন্তু মেয়েটি খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই জুকিং এই বিপজ্জনক বিস্ট ট্রায়ালের জন্য নিজের নামে গিয়ে দেয়। মেয়েটিও দেখে অবাক হয়ে যায় যে যদিও পালাটা তার ছিল, তবুও জুকিং তাকে বাঁচানোর জন্য সামনে চলে যায়। এখন সবাই যখন জুকিংকে ব্যাটেল অ্যারিনাতে দেখে তখন তাকে অলস ও দুর্বল ভেবে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। এখানে পাইথনটিকে দেখে এই অ্যারিনার যে লিডার ছিল সে বলতে থাকে, যাক ভালোই হলো, এ যদি মারাও যায় তবে সেটাই ভালো। এমনিতেই খাবারের টানাটানি চলছে, এখন আরও একটা পেট বাড়লে আমরা কিভাবে ম্যানেজ করব। কিন্তু সবাই যখন জুকিংকে নিয়ে উপহাস করছিল তখন জুকিংয়ের মিস্টার লের বলা সেই কথাটি মনে পড়ে যে ওনার খাবারে স্নেক মিট খুব পছন্দ। এরপর এদের মধ্যে যে ইন্টেন্স ব্যাটেল হয় তার সাথেই অবশেষে সেই পাইথনটিকে সে মেরে ফেলে। সেটির যে ডিমন কোর ছিল সেটা সে নিজের কাছে রেখে দেয়, যা দেখে সবার মুখ বন্ধ হয়ে যায়। এখানে আমরা দুটো বেশ পাওয়ারফুল ফিগারকেও দেখতে পাই যারা দূর থেকে এই পুরো দৃশ্য দেখছিল, যাদের মধ্যে একজন সেভেন্থ এল্ডার ছিলেন এবং তিনি জুকিংয়ের পারফরমেন্স দেখে খুব বেশি ইমপ্রেস হয়ে যান। এখন এরা মাস্টার বাইকে নিয়েও কথা বলছিল। এই সময়ে জুকিং সেই বিশাল স্নেক মিটটা সরাসরি মিস্টার লেকে গিফট হিসেবে দিয়ে দেয়। এরপর এরা রাস্তায় কিছুটা মিট বিক্রয়ও করে দেয়, যা থেকে কিছু টাকা আসে। আর এই টাকার বিনিময়ে মিস্টার লে জুকিংয়ের জন্য নতুন জামাকাপড় কিনে দিয়েছিলেন। এই জিনিসটা জুকিংকে ভীষণ ইমোশনাল করে তোলে। তারা একসাথে বসে খাবার খায়। এতদিন পর কেউ তাকে নিজের ফ্যামিলির মতো ট্রিট করছিল, আর এই বিষয়টি জুকিংয়ের খুব ভালো লাগে। এখন এই সময় তার হাতের সেই মিউটেটেড পয়েন্ট থাকা এরিয়াটিতে খুব দ্রুত ব্যথার সৃষ্টি হয়। মিস্টার লে তাকে পরামর্শ দেন যে তোমাকে যত দ্রুত সম্ভব কাল্টিভেট করে ব্রেকথ্রু করতে হবে, তবেই তুমি এটাকে সাপ্রেস করতে পারবে। এখন সে কাল্টিভেট করতে বসে পড়ে, যেখানে সে কি কন্ডেনসেশনের সেকেন্ড লেভেল অর্থাৎ সেকেন্ড টাইগার স্টেজে ব্রেকথ্রু করে ফেলে। এরপর সে সামনের দিকে এগিয়ে যায় সেই হোয়াইট এলিক্সারের খোঁজে। পথে সেই দুই এল্ডার যারা গোপনে আশপাশে এক্সপ্লোর করছিলেন তখন তাকে নতুন পোশাকে দেখে সেভেন্থ এল্ডার তাকে দেখে খুব খুশি হন। এই সময় সে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে রেড শ্যাডো স্কোয়াডের দুই মেম্বার, যাদের নাম ফ্যাটি চ্যান এবং মাসি, তারা দুজন এখানে সেই লেডিকে ডিস্টার্ব করছিল যাকে জুকিং স্ক্যাভেঞ্জার্স ক্যাম্প থেকে বাঁচিয়েছিল। এখন এদেরও হোয়াইট এলিক্সের পিলের প্রয়োজন ছিল, যা ভাগ্যক্রমে আমাদের জুকিং আগেই বাই করে নেয়। তখনই মাসি তার ওপর অ্যাটাক করে আর বলে, চুপচাপ এনা আমাদের দিয়ে দাও, তা না হলে আজ মারা পড়বে। জুকিং পরিবেশের গাম্ভীর্য দেখে আপাতত সেটা তাদের দিয়ে দেয়, কিন্তু তার চোখের কিলিং ইন্টেন্ট স্পষ্ট বলছিল যে শুধু রাত হতে দাও, তারপর তোকে শেষ করে দেব। এখন রাতের বেলা হয়ে যায়। সে যখন প্লেজার হল থেকে বাইরে বের হয় তখন সুযোগ দেখেই জুকিং তাকে শেষ করে দেয়। আর কতটা ব্রুটালি যে মারে, মানে সাধারণ কোনো ডংহাতে তুমি এই জিনিস দেখতেই পাবে না যে কেউ এই পর্যায় পর্যন্ত যেতে পারে।
একে শেষ করার পর সে সরাসরি মাসির পেছনে পৌঁছে যায়, যেখানে মাসি বুঝতে পারে যে নিশ্চয়ই কেউ তাকে ফলো করছে। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে যে ব্যাটেল হয় সেটাও খুব ইন্টেন্স লেভেলের ছিল, যেখানে নিজের আয়রন নিডল দিয়ে সে তার স্কালের এমন 12টা বাজিয়ে দেয় যা দেখলে তুমি বুঝতে পারবে যে আগে অ্যানিমেশনসে যে মারামারি আমরা দেখতাম তা একেবারেই শিশুদের মতো ছিল। এই লোকটার কাছ থেকে সে একটা ঘোস্ট স্করপিয়ন ইয়েলো ক্রিস্টাল পায়, যা খুবই চমৎকার একটি ক্রিস্টাল, এবং ধরে নিতে পারো এটি একটি লাইফ সেভিং ক্রিস্টালের মতো। আপাতত তার বডিকেও একপাশে সরিয়ে রাখার পর সে সেখান থেকে চলে যায়। কিন্তু যে দুজন এল্ডার্স জুকিংকে ফলো করছিলেন তারা সত্যিই তার ওপর খুব বেশি ইমপ্রেস হয়ে যান। এরপর যখন সে বাড়ি ফিরে আসে তখন মিস্টার লে, যিনি চিন্তায় পুরো রাত ঘুমাতে পারেননি, তিনি তাকে দেখে ভীষণ খুশি হন, কিন্তু ভাব নিয়ে এমন অভিনয় করেন যেন তার কিছুই এসে যায় না। তবে টেবিলে খাবার দেখে জুকিংও অনুধাবন করতে পারে যে তারও একটা বাড়ি আছে যেখানে এমন একজন আপন মানুষ আছে যে প্রতি রাতে তার জন্য অপেক্ষা করে। পরদিন সকালের মধ্যেই জুকিংয়ের যাবতীয় ইনজুরিজ ভালো হয়ে যায়। পরদিন সকালে এখানে আমরা কিছু নতুন মানুষকে দেখতে পাই যারা থান্ডার স্কোয়াডের মেম্বার্স, যা মূলত মিস্টার লেরই স্কোয়াড। জুকিংকে দেখে মিস্টার লে সবার সাথে তার ইন্ট্রোডাকশন করিয়ে দেন। সবচেয়ে প্রথমে আমাদের একজন লোককে দেখানো হয় যার নাম ফ্যাং, এবং সে একজন দুর্দান্ত আর্চার। সে কি কন্ডেনসেশনের 4th স্টেজে আছে। এরপর পারা আসে লুয়ানের, সে একজন দারুণ ফাইটার এবং কি কন্ডেনসেশনের 3rd লেভেলে আছে। সাথে তার বিশেষত্ব হলো সে বিস্টদের সাথে কমিউনিকেট করতে পারে। এরপর পালা আসে মাংভের, আর সে অনেক অনেক বেশি স্ট্রং। সে একাই 10-10টা লোককে হ্যান্ডেল করে নেয়। দেখতে বিশাল হলেও ভেতর থেকে তার মন খুব সফট। মাস্টার লে বলতে থাকেন যে এবছর যে স্প্রিং হারভেস্ট কম্পিটিশন হবে সেখানে ক্যাম্প লর্ড জানিয়ে দিয়েছেন যে টিম সবচেয়ে বেশি 7 লিফ গ্রাস নিয়ে আসতে পারবে তাদেরকেই উইনার হিসেবে অ্যানাউন্স করা হবে, আর জয়ের পুরস্কার হিসেবে তাদের 3টি ডাস্ট ক্লেন্সিং পেল দেওয়া হবে। এখন আমি তোমাদের বলে রাখি, এটা খুবই কাজের জিনিস, বিশেষ করে মিউটেটেড মানুষগুলো যারা ভাইরাসের কন্ট্যাক্টে এসেছে তাদের জন্য তো এটা হোয়াইট এলেক্সের থেকেও বড় জিনিস, কারণ এটার পাওয়ার তার থেকে অনেক গুণ বেশি। এরা এই কম্পিটিশনের প্রেপারেশন বহু বছর আগেই শুরু করে দিয়েছিল, আর সেই ফ্লাওয়ারের যে বীজগুলো তারা রোপণ করেছিল সেগুলোকে কেবল ফরবিডেন জোনে গিয়ে কালেক্ট করতে হবে, যার পর তাদের মতে তারা জিতে যাবে। এখন মাংভেই সহ মিস্টার লে তাকে সাথে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু ফেং এবং বাকি সদস্যরা তাকে নিয়ে চিন্তিত ছিল, কারণ সে একজন অল্প বয়সী ছেলে এবং এত বিপজ্জনক জায়গায় সে সার্ভাইভ করতে পারবে না। তবুও জুকিং হ্যাঁ বলে দেয় এবং তারা এখন যাওয়ার জন্য রেডি ছিল। অন্যদিকে ক্যাম্প লর্ড এবং ব্লাড শ্যাডো স্কোয়াডের ক্যাপ্টেন সেখানে উপস্থিত ছিল, অর্থাৎ সেই ব্যক্তি যার টিমের সদস্য হল মাসি এবং ফ্যাটিচেন। এখানে সে থান্ডার স্কোয়াডের যাবতীয় ইনফরমেশন তাদের দিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে প্ল্যান তৈরি করে যে থান্ডার স্কোয়াড যখন ফরবিডেন ল্যান্ডে 7 লিফ গ্রাস সংগ্রহ করতে যাবে ঠিক তখনই সেখানেই তাদের গল্প শেষ করে দেওয়া হবে। ঠিক তখনই গ্র্যান্ড মাস্টার বাই, যিনি একজন অসাধারণ ফিজিশিয়ান, পথে তাদের সাথে দেখা হয়। অর্থাৎ জু কিং এবং মিস্টার লে যখন পথ অতিক্রম করছিলেন তখন মিস্টার লে জু কিংকে গ্র্যান্ড মাস্টার বাইয়ের বিষয়ে বিস্তারিত জানান যে তিনি কতটা চমৎকার একজন পার্সোনালিটি। এই সময় কারভানের মধ্য থেকে গ্র্যান্ড মাস্টার বাইও জু কিংয়ের দিকে তাকান। দেখে মনে হচ্ছিল যেন তিনি জু কিংকে নিয়েই কথা বলছেন। তবে তারা সামনের দিকে এগিয়ে যান। অবশেষে তারা সেই ফরবিডেন ল্যান্ডের কাছে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পরই মিস্টার লে সবাইকে সতর্ক করে বলতে থাকেন যে পরিস্থিতি যাই হোক না কেন, যদিও আমরা এখানে বহুবার এসেছি তবুও আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। এরপর সে জু কিংকে বলে, তোমার জন্য এই মিশনটি নতুন, তুমি প্রথমবার আমাদের সাথে এসেছো, তাই তোমাকে এখান থেকে অনেক কিছু শিখতে হবে। তিনি জানান এখানকার 3টি জিনিস বিখ্যাত, প্রথমত স্পিরিচুয়াল বিস্ট, দ্বিতীয়ত ব্লাড বি এবং তৃতীয়ত এমন একটি গান যা মানুষকে মন্ত্রমুগ্ধ বা বেহুশ করে ফেলে। এদের যে কোনো একটার মুখোমুখি হলেও খুব সাবধানে থাকতে হবে। গানের কথা শুনে জু কিং বেশ অবাক হয়। ফ্যাং তাকে বলে যে তুমি ঠিকই শুনেছ, তবে আজ পর্যন্ত কেবল মিস্টার লেই সেই গানটি শুনেছেন। হাঁটতে হাঁটতে অবশেষে তারা 7 লিফ গ্রাসের হারভেস্টিং এরিয়াতে পৌঁছে যায় এবং সেগুলো সংগ্রহ করা শুরু করে। এই সময়ে মিস্টার লে জু কিংকে বলেন, বাছা, এখানে আসার আগে তোমাকে যা বলেছিলাম তা কি তোমার মনে আছে? জু কিং সম্মতি জানালে মিস্টার লে তাকে আরও একটি উপদেশ দিয়ে বলেন, এই ফরবিডেন ল্যান্ডে কেবল বাইরের শত্রুদের থেকেই বেঁচে থাকলে চলবে না, কখনো কখনো মানুষও তোমার সামনে সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়ে তোমার উপর চড়াও হতে পারে।
তখনই ফ্যাং বলে ওঠে, একদম ঠিক, বিশেষ করে ব্লাড শ্যাডো স্কোয়াডই হলো সবচেয়ে বড় হুমকি, কারণ তারা মানুষদের শিকার করে এবং তাদের বডি পার্টস নিয়ে ব্যবসা করে। উপরন্তু আমরা বেশ কয়েকবার তাদের বিজনেস ডিলে বাধা দিয়েছি, যার ফলে তারা আমাদের প্রাণের শত্রু হয়ে উঠেছে। তখন মিস্টার লে যোগ করেন যে তার চেয়েও বড় বিষয় হল তারা নিজেদের শক্তি বাড়ানোর জন্য মিউটেটেড বিস্টসদের অঙ্গপ্রত্যঙ্গ নিজেদের শরীরে প্রতিস্থাপন করেছে, যার ফলে তাদের কিছু বিশেষ ধরনের এবিলিটিও রয়েছে। ঠিক সেই মুহূর্তে মাং ওয়েই একটি ফুলের মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে। ফুলটির ঘ্রাণ নেওয়ার সাথে সাথেই সে চিৎকার করে বলে ওঠে, ক্যাপ্টেন, এখানে কোনো ঝামেলা আছে। মিস্টার লে ফুলটির ঘ্রাণ নিতেই বুঝে যান যে কেউ এখানে আগেই এমন ধরনের পাউডার ছিটিয়ে রেখেছে যা বিস্টসদের আকৃষ্ট করবে। হলেও ঠিক তাই, আমরা দেখতে পাই অসংখ্য বিস্ট শেষে তাদের ওপর আক্রমণ চালিয়ে দেয়। সবাই লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং জু কিংয়ের ওপরও বেশ কিছু বিস্ট হামলা চালায়, কিন্তু সে তার অসাধারণ স্কিলসের দৌলতে খুব সহজেই নিজেকে রক্ষা করে নেয়। তার দক্ষতা দেখে ফ্যাং মনে মনে বলতে থাকে, সত্যি এই ছেলেটি চমৎকার, আমি তো অযথাই ওর জন্য চিন্তা করছিলাম। অন্যদিকে লুয়ানকে দেখা যায় সে পা দিয়েই একটি বিস্টের মাথা চেপে ধরে সেটিকে শেষ করে ফেলে। সবাই যখন দারুণ লড়াই করছিল তখন মাং ওয়েই মাঝপথে এসে জু কিংয়ের প্রাণ বাঁচায় এবং বলে, যতক্ষণ আমি আছি কোনো বিস্ট তোমার একটা চুলও বাঁকাতে পারবে না। জু কিং তাকে ধন্যবাদ জানায়। তখন মিস্টার লে লুয়ান এবং ফেংকে বলেন, তোমরা এই ছেলেটিকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি আর মাং ওয়েই এখানকার সব সামলে নিচ্ছি। তারা সেখান থেকে রওনা হতেই দেখানো হয় ব্লাড শ্যাডো স্কোয়াডের ক্যাপ্টেনকে, যে তাদের শিকার করার জন্যই ওতে পোতে বসেছিল। জু কিং এবং তার সঙ্গীরা দৌড়াতে দৌড়াতে ব্ল্যাক স্কেলড উলফ কিংয়ের এলাকায় পৌঁছে যায়, যারা 3 টিয়ারের মিউটেটেড বিস্ট। কিন্তু হঠাৎ তাদের সামনে একটি গভীর খাদ চলে আসে এবং পিছন থেকে অনেক বিস্ট তাদের ওপর হামলা চালায়। তারা পাল্টা আক্রমণ চালায়, কিন্তু শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি। একটি বিস্ট সরাসরি এসে জু কিংকে ধরে খাদের নিচে লাফিয়ে পড়ে। লুয়ান তাকে চিৎকার করে ডাকে, কিন্তু বিস্টটি জু কিংয়ের জিভ কামড়ে ধরে নিজল আয়রন নিডলটি সরাসরি তার পেটে ঢুকিয়ে দেয়। এরপর তারা দ্রুত গতিতে নিচে পড়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে ফরবিডেন রিজনের সেই ঘোস্ট রিভার দানেশে লেখানো হয়। সেখানে মিস্টার লে এবং মাং ওয়েই অনেক বিস্টসকে শেষ করলেও মাং ওয়েই নিজে বেশ কয়েকটি মিউটেটেড বিস্টস দ্বারা সংক্রমিত হয়ে পড়েছিল। মিস্টার লে তাকে জানান যে তাকে দ্রুত সেই হোয়াইট এলিক্সির নিতেই হবে, তা না হলে সে একটি চেতনাহীন বিস্টে রূপান্তরিত হবে অথবা তার শরীর বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই ব্লাড শ্যাডো স্কোয়াড তাদের ওপর আগুনের গোলা ছড়ে আক্রমণ চালায়। সেখানে তাদের লিডার এবং তাদের দুজন অত্যন্ত শক্তিশালী অনুচর হাজির হয়। ব্লাড শ্যাডো স্কোয়াডের লিডার বলতে থাকে, মিস্টার লে, অনেক দিন পর তোমার সাথে দেখা হলো। অন্যদিকে জু কিংয়ের দিকে তাকালে দেখা যায় সে যখনই সামনের দিকে এগোতে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই সামনে থাকা একটি বিস্টের ভেতর থেকে কালো রঙের এক ধরনের এন্টিটি বের হয়ে আসে, যা দেখতে ভ্যানামের মতো লাগছিল। সেটি দ্রুত জু কিংয়ের উপর আক্রমণ চালায়। জু কিং তার ছুরি দিয়ে সেটিকে কাটার চেষ্টা করলেও 2 টুকরো হওয়ার পরও সেটি আবার তার শরীরের সাথে যুক্ত হয়ে যায় এবং জু কিংয়ের 2 হাত ও পা শক্ত করে চেপে ধরে। এখন সেই ভ্যানামের মতো জিনিসটি জু কিংয়ের শরীরের ওপর চড়াও হতে শুরু করে এবং ধীরে ধীরে পুরো শরীরকে নিজের গ্রাসে নিয়ে নেয়। এখানে ম্যাং ওয়েইয়ের অবস্থা শত্রুরা বেশ খারাপ করে দিয়েছিল। তার শরীরে সেই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছিল এবং সে বিস্টে রূপান্তরিত হতে শুরু করে, যার ফলে তার শরীরও ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এভাবেই যন্ত্রণায় ছটফট করতে করতে সে একটি বিস্টে পরিণত হয়। এখানে ব্লাড শ্যাডো স্কোয়াড তাকে বন্দি করতে যাচ্ছিল, কারণ তারা তার বডি পার্টস দিয়ে অনেক কিছু করতে চেয়েছিল। অন্যদিকে জু কিং, যার শরীরকে সেই ভ্যানম পুরো ঢেকে ফেলেছিল, ঠিক তখনই তার কাছে থাকা সেই পার্পল ক্রিস্টালটি তীব্র আলোয় জ্বলতে শুরু করে। এর ফলে সেই ভ্যানমটি ছটফট করতে থাকে, যেন সে তার শরীর ছেড়ে দূরে পালিয়ে যেতে চাইছে, কিন্তু ক্রিস্টালটি তাকে যেতে দেয় না এবং এই পার্পল ক্রিস্টাল এই রহস্যময় উপটিকে সম্পূর্ণভাবে নিজের ভেতর অবজর্ভ করে নেয়, যা সরাসরি জু কিংয়ের শরীরে বিলীন হয়ে যায়। এর ফলে জু কিং সেখানেই সংজ্ঞাহীন হয়ে পড়ে। এখন যে জিনিসটিকে সেই ক্রিস্টাল নিজের ভেতর শুষে নিয়েছিল, তার ফলে জু কিংয়ের স্পিরিচুয়াল এনার্জির পাওয়ার আরও অনেক বেড়ে যায়, অর্থাৎ তার লেভেল বাড়ে এবং সে ব্রেক থ্রু করে ফেলে। এই এলিয়েন টেন্টিকলসকে অবজর্ভ করার মাধ্যমে ব্রেক থ্রু করা মাত্রই তার জ্ঞান ফিরে আসে। এখন কি কন্ডেনসেশনের লেভেল 3-তে পৌঁছানোর পর সে নিজের শরীরে কিছু পরিবর্তন অনুভব করতে পারে, কিন্তু জু কিং এটা দেখে অবাক হয়ে যায় যে এত পরিমাণ এলিয়েন টেন্টিকলস শুষে নেওয়ার পরও তার শরীরের যে দাগগুলো ছিল সেগুলো মিলিয়ে যাচ্ছে কেন।
এদিকে ম্যাংওয়েয়ের অবস্থাও খুব খারাপ হয়ে পড়েছিল। এলিয়েন ট্যান্টাকলস এখন তার পুরো শরীর দখল করে নিয়েছিল। তবুও সে তার সামান্য অবশিষ্ট কনশাসনেস নিয়ে মিস্টার লেকে রক্ষা করতে চাচ্ছিল। কিন্তু এই সব শত্রু ওদের দুজনের উপর চড়াও হয়। ঠিক তখনই ম্যাংওয়েই ওদের মধ্যে প্রধান একজন সদস্যকে চেপে ধরে নিজেকে সেলফ ডিস্ট্রাক্ট করার জন্য প্রস্তুত হয়ে যায়, যা দেখে সবার চোখ তার দিকে আটকে যায়। এখানে জুকিংয়েরও ম্যাংওয়েইয়ের জন্য খুব চিন্তা হচ্ছিল। সে তাকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে সে সবার সামনে নিজেকে উড়িয়ে দেয়। সবাই তার জন্য খুব চিন্তিত হচ্ছিল, আর ঠিক পরের মুহূর্তেই সেই লোকটির অর্ধেক শরীর সরাসরি জুকিংয়ের সামনে এসে পড়ে। জুকিংয়ের মনে পড়ে যায় কিভাবে ম্যাংওয়েই তাকে বলেছিল, হে ছেলে, চিন্তা করো না, আমি আছি তো, তোমাকে সব দিক থেকে বাঁচাবো। এই সিনটা সত্যিই গায়ের পশম খাড়া করে দেওয়ার মতো। আমি যতবারই এটি দেখি ততবারই এমনটা হয়। এটা আমার ৩ নম্বর বার দেখা। এখানে জুকিংয়ের এবার মাথা একদম গরম হয়ে যায়। সেই লোকটির দিকে তাকায় এবং পরের মুহূর্তে পা দিয়ে তাকে পিষতে শুরু করে। লোকটি প্রাণ ভিক্ষা চাইতে থাকে, কিন্তু সে তার মাথাটা একদম পুরো প্রেশার দিয়ে গুড়িয়ে দেয়। আর এই মুহূর্তে তার চোখে যে কিলিং ইন্টেন্ট ছিল, পুরো স্কোয়াড এবং তার লিডারের দিকে, তা সত্যিই দেখার মতো ছিল। আর তারপর জুকিংয়ের অ্যাবসোলিউট স্লটার শুরু হয়, যেখানে সে বেছে বেছে এদের সবাইকে ধরে ধরে মারতে থাকে, আর এতটাই ব্রুটালি যে বলে বোঝানো যায় না। এখানে মিস্টার লে তাকে বলতে থাকেন, ছোকরা, তুমি এখান থেকে চলে যা, এখানে তোমার কোনো কাজ নেই। কিন্তু সে তখন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে দ্রুত মিস্টার লেকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। এখানে হাউয়েন, যে কি কন্ডেনসেশনের 5th লেভেলে রয়েছে, সেই লোকটিকে মোকাবিলা করার জন্য পাঠানো হয়। হাউয়েন জুকিংকে বলে, এবার আমি তোর সাথে খেলব, বল তুই কেমন মৃত্যু চাস। এই বলে সে তার উপর একের পর এক ফায়ার বল ছুড়ে আক্রমণ করে। জুকিং তার প্রতিটি অ্যাট্যাক ডজ করে তার উপর হামলা চালাতে যায়, কিন্তু এই লোকটি তার দিকে একটি বিশাল মিটিওরের মতো আগুনের গোলা তৈরি করে আক্রমণ করে। জুকিং সেই অ্যাট্যাক থেকেও বেঁচে গিয়ে আবার তার উপর হামলা চালায়। তখন সে নিজের কাছে একটি শিল্ড তৈরি করে। তাপমাত্রা এতটাই বেশি ছিল যে জুকিংয়ের গায়ের চামড়া পর্যন্ত ছাড়িয়ে যেতে শুরু করে, এবং পরের মুহূর্তেই এই লোকটি তাকে আঘাত করে দূরে ছুঁড়ে ফেলে। এখানে তার হাত ডিসলোকেট হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক পরের মুহূর্তেই সেই পার্পল ক্রিস্টালটি তার কাজ দেখানো শুরু করে দেয়। তার হাত কয়েক সেকেন্ডে হিল হয়ে যায় এবং সে আগের মতো চাঙ্গা অনুভব করে। ঠিক তখনই সে আবারও তার উপর হামলা চালাতে যায়, কারণ এখন হাউয়েনও ভীষণ রেগে গিয়েছিল। একটি সামান্য কি কন্ডেনসেশনের 3rd লেভেলের কাল্টিভেটর তার সামনে এতক্ষণ টিকে থাকছে কিভাবে। জুকিং তখন তার কাছে থাকা সেই ঘোস্ট স্করপিয়ন ক্রিস্টালটি বের করে নেয়, যার 20 মুহূর্তের মধ্যে সবার পোটেনশিয়ালকে বুস্ট করে দেয়। সে এটি ইউজ করা মাত্রই চোখের পলকে লড়তে শুরু করে, এবং একটি ইন্টেন্স ব্যাটেলের পর সেকেন্ড স্ট্রাইকেই জুকিং তার সেই নিডলটিকে এর আরপার করে দেয় এবং চরম নির্মমভাবে তাকে মৃত্যু দেয়। তার মাথা চেপে ধরে তাকে মারতে যায়। লোকটি তখন তার ক্যাপ্টেনের কাছে হেল্প চায়। এখানে তাদের স্কোয়াডের যে ক্যাপ্টেন ছিল, সে বলে, ছোকরা, ওকে ছেড়ে দে যদি তুই বেঁচে থাকতে চাস। সে জুকিংকে হুমকি দেয়, কিন্তু জুকিং তো ওয়াংলিনের ইউনিভার্সের চরিত্র, এর থেকে কম রুথলেস হলে তুমি কখনো টিকবে না। বাস, তারপর কি, সে পরের মুহূর্তেই এর খেলা শেষ করে দেয়। গলার পাশে যে রকটি থাকে সেটিতে এমনভাবে আঘাত করে যে সরাসরি আরপার হয়ে যায়। তারপর সেই ক্যাপ্টেন মিস্টার লেয়ের ওপর রাগ মেটানোর জন্য তাদের ওপর হামলা চালায়। সেই উনার একটি হাত প্রায় কেটে ফেলেছিল, কিন্তু তখনই জুকিং মাঝখানে এসে বাঁচানোর চেষ্টা করে। তবুও সে দুজনকেই মেরে ফেলে দেওয়ার মতো আঘাত করে। তবুও জুকিং আবারও উঠে দাঁড়ায়, কারণ তার শরীরের ভেতরে সেই ক্রিস্টালটি খুব চমৎকারভাবে কাজ করছিল। তা দেখে সেই লোকটিও শকড হয়ে যায় যে সে তার প্রথম ইতনা ইন্টেন্স স্ট্রাইককেও হ্যান্ডেল করে নিল এবং এখনও তার সামনে দাঁড়িয়ে আছে। মিস্টার লে তাকে পালিয়ে যেতে বলেন, কিন্তু সে এখান থেকে এক চুলও নগে না। ঠিক তখনই লোকটি যখন তার উপর হামলা করতে যাবে, আচমকা চারপাশ থেকে একটি সুর বা গুঞ্জনের শব্দ আসতে শুরু করে এবং চারপাশে অনেক ফ্যান্টম ফিগার্স দেখা যেতে থাকে। চারপাশ ব্লাড মিস্টে ছেয়ে যায় এবং এরাও বুঝতে পারে না যে আসলে এটা কি, কিন্তু মিস্টার লে ঠিকই জানেন এটা কি। এই জিনিসটিকে ফরবিডেন জোনের হরর বলা হয়, এমন এক ভয় যা সবাইকে আতঙ্কের মধ্যে রাখে। মিস্টার লে একমাত্র ব্যক্তি যিনি এটি দুবার শুনেছেন, কিন্তু আজ পর্যন্ত যেই এই গান শুনেছে সে আর জীবিত বাঁচতে পারেনি। তখন সেই ক্যাপ্টেন পালানোর চেষ্টা করে, কিন্তু জুকিং তার ওয়েপন চালিয়ে আঘাত করে। মাত্র 1 সেকেন্ডের ব্যবধান ছিল, কারণ লোকটি জানত সে খুব সহজেই এটি ডজ করে নিতে পারবে। কিন্তু ঠিক তখনই একজন মহিলার জুতো দৃশ্যমান হয় এবং সেই পা রাখা মাত্রই সব কিছু ফ্রিজ হয়ে যায়। জুকিং, তার ওয়েপন এবং এই লোকটি তিনজনেই ফ্রিজ হয়ে যায়। পরের মুহূর্তে অনেক মনস্টার ফিগার সামনে বেরিয়ে আসে এবং দুটি ট্যান্টেকলস এই লোকটিকে পুরোপুরি পেঁচিয়ে ধরে নিজের দিকে টানতে থাকে। লোকটি যন্ত্রণায় ছটফট করতে থাকে, আর এই দৃশ্য দেখে আমাদের মেইন ক্যারেক্টার পুরোপুরি স্পিচলেস হয়ে যায়। এখানে আমাদের সেই লাল রঙের এমব্রয়ডারি শুজ দেখানো হয়, যা ধীরে ধীরে এগোচ্ছিল এবং যেখানেই পা রাখছিল সেই জায়গাটি পুরোপুরি বরফের মতো জমে যাচ্ছিল। সে তার পাওয়ার দিয়ে জুকিংকেও ফ্রিজ করতে শুরু করে। তার হাত এবং অর্ধেক শরীর ফ্রিজ হয়ে গিয়েছিল, কিন্তু তখনই মিস্টার লে বলে ওঠেন, তাও হং, তুমি না, তুমি ফিরে এসেছো।
তখন সেই লেডি ওনার কথা শুনে কাছে আসে এবং তখনই তার আসল ফ্যান্টম চেহারাটা দেখা যায় যে সে আসলে দেখতে কেমন। জানা যায় ইনি আসলে মিস্টার লের ফিয়ন্সে, যাকে সে খুব ভালোবাসতেন। অতীতে যেভাবে সে ওনার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল পুরো জীবন একসাথে কাটানোর জন্য, এখানেও সে হাত বাড়ায়। তা দেখে মিস্টার লেও নিজের হাত বাড়িয়ে দেন। সেই মোমেন্টটির জন্য না জানি কতকাল ধরে অপেক্ষা করছেন, কিন্তু উনার হাতটি তার শরীরের ভিতর দিয়ে আর পার হয়ে যায়, যেন সে জানিয়ে দেয়, আমি তো চলে গেছি, আমি কেবল তোমার অতীত। মিস্টার লে খুব কষ্ট পান, কিন্তু তার ফিয়ন্সে অনেক দূরে চলে যায় এবং সবকিছু আবার নর্মাল হয়ে যায়। মিস্টার লে এতটাই গুরুতর ইনজয়ার্ড হয়ে পড়েছিলেন যে উনার আসল বয়স চেহারায় ভেসে উঠতে শুরু করে। সে আর নিজেকে গোপন করে রাখতে পারছিলেন না। জুকিং তাকে সাহায্য করে, কিন্তু সে বলতে থাকেন যে আমাদের এখান থেকে বের হতে হবে। সাথে সাথে তিনি পথে তাকে সবকিছু বলতে থাকেন যে আমরা যে সুরটা শুনেছি, এই সিঙ্গিং হলো এই ফরবিডেন জোনের সবচেয়ে বিপজ্জনক জিনিস, কারণ যেই এটি শোনে সে আর কখনো বাঁচতে পারে না। কিন্তু আমি সেই গুটি কয়েক বেঁচে ফেরা মানুষের একজন, যারা এটি শুনেও টিকে গেছে। হাঁটতে হাঁটতে এরা আবারও অসংখ্য মনস্টারের মুখোমুখি হয়, কিন্তু সেগুলোর চোখ এড়িয়ে গোপনে তারা বেশ খানিকটা পথ পেরিয়ে আসে। এবার যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন মিস্টার লে অনুরোধ করেন, প্লিজ আমাকে এখানেই ছেড়ে দাও আর তুমি চলে যাও। কিন্তু জুকিং কিছুতেই হার মানতে রাজি হয় না। ঠিক তখনই চারপাশের ঘন অন্ধকারের মাঝে আসা হয়ে সামনে আসে ম্যাংরে। সেই ম্যাংরে যে নিজে এখন একটি বিস্টে পরিণত হয়েছে, কিন্তু এখনও তার ভেতরের ইচ্ছাশক্তি তাকে এদের সাহায্য করতে বাধ্য করে এবং সে সবাইকে পথ দেখিয়ে নিয়ে চলে। এ দেখে জুকিং আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে যে লোকটা জীবিত থাকা অবস্থায় তো বটেই, মারা যাওয়ার পরও তাদের বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। এদিকে ফরবিডেন জোনের বাইরে সেই দুজন আগেই ওদের জন্য অপেক্ষা করছিল। অবশেষে জুকিং মিস্টার লেকে কাঁধে নিয়ে নিরাপদে বাইরে নিয়ে আসে। ম্যাংরের সাথে কি ঘটেছে তা জানতে পেরে সবাই ব্যথিত হয়। তবে যেসব দুষ্কৃতী তার সাথে এই কাজ করেছিল, অর্থাৎ ব্ল্যাড শ্যাডো স্কোয়াড, তাদেরকেও সম্পূর্ণ ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে। এরপর মিস্টার লেকে চিকিৎসার জন্য মাস্টার বাইয়ের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি ওনার অবস্থা দেখে জানান যে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। তিনি জুকিংয়ের হাতে একটি প্রেসক্রিপশন তুলে দিয়ে বলেন, এই সব ব্যবস্থা করতে পারলে তবেই হয়তো ওনার প্রাণ বাঁচানো সম্ভব হতে পারে। ঠিক তখনই দূর থেকে এদের ওপর নজর রাখছিল এক মাস্কড ম্যান এবং ক্যাম্প লিডার। নাইট টাপ স্কোয়াডের লিডার মিস্টার সান নামের সেই মাস্কড ম্যান হুড়কি দিয়ে বলে, তুমি যদি দ্রুত এই স্কোয়াডকে শেষ না করো তবে পরবর্তীতে আমি তোমার লোকদের মাথা কেটে নিয়ে আসব। সে ছিল ভীষণ নিষ্ঠুর এক ব্যক্তিত্ব। তবে গ্র্যান্ডমাস্টার বাই সেখানে উপস্থিত থাকায় এবং পুরো এলাকাটি জিন সেক্টের অধীনে হওয়ার কারণে তারা প্রকাশ্যে কোনো হামলা চালাতে পারছিল না। এই লোকটির সাথে মিস্টার লেয়ের পুরনো শত্রুতা ছিল এবং ভবিষ্যতে সে যেসব ঘৃণ্য কাজ করবে তা শুনলে যে কারোরই রক্ত গরম হয়ে উঠবে। এদিকে মিস্টার লেকে বাঁচানোর জন্য জুকিং আবারও মাস্টার বাইয়ের কাছে যায় এবং জানতে চায় যে ওনাকে সুস্থ করার অন্য কোনো উপায় আছে কিনা। তখন তিনি ডেস্টিনি ফ্লাওয়ারের কথা বলেন, যা কোনো ঢলে পড়া বা ক্ষয়প্রাপ্ত জীবনকালকেও ফিরিয়ে আনতে পারে। জুকিং একথা শোনা মাত্রই দিনরাত এক করে ফেলে। সে প্রতিদিন ফরবিডেন ল্যান্ডে যায় এবং পুরো শক্তি দিয়ে সেই ফুলটি খুঁজতে থাকে, কিন্তু প্রতিবারই সে অন্য কোনো ফুল নিয়ে ফিরে আসে এবং মাস্টারকে দেখালে তিনি প্রতিবারই না বলে দেন। মাস্টার বাই নিজেও অবাক হচ্ছিলেন, কারণ ডেস্টিনি ফ্লাওয়ার অত্যন্ত দুর্লভ, একেবারে সুপ্রিম রেয়ার এক ফুল। মাস্টার বাইয়ের দুজন শিষ্য ছিল, মেয়েটির নাম টাইয়ু এবং ছেলেটির নাম চেনফাইয়ান, যারা দুজনই মোটামুটি ভালো ছাত্র ছিল। এই পুরো সময়টায় জুকিং লুকিয়ে লুকিয়ে তাদের ক্লাস অ্যাটেন্ড করত। বেচারার কাছে এত টাকা ছিল না যে সে মাস্টার বাইয়ের শিষ্য হতে পারে, অর্থাৎ দেওয়ার মতো কিছুই ছিল না। তাই সে আড়ালে দাঁড়িয়ে ক্লাস শুনত এবং যতবারই নিজের সংগৃহীত ফুলগুলো পরীক্ষা করাতে আসত ততবারই তাদের কিছু না কিছু উপহার দিয়ে যেত। এভাবেই দেখতে দেখতে 1 মাসেরও বেশি সময় কেটে যায়। একদিন যখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সবাই ভাবছিল যে হয়তো আজ সে আসবে না, কিন্তু ঠিক তখনই জুকিং হেলে দুলে রক্তাক্ত ও ক্লান্ত শরীরে চুপচাপ এসে ঘরের এক কোণে দাঁড়ায় এবং তাদের ক্লাস অ্যাটেন্ড করে। তার এই একাগ্রতা দেখে মাস্টার বাই সেখানে চেনফাইয়ানের টেস্ট নেন, কিন্তু সে প্রশ্নের উত্তর দিতে পারে না। তাই মাস্টার তাকে অতিরিক্ত হোমওয়ার্ক দেন। এরপর মাস্টার সেই মেয়েটিকেও প্রশ্ন করেন, কিন্তু সেও ঠিক উত্তর দিতে পারে না এবং বারবার আটকে যেতে থাকে। ঠিক তখনই মাস্টার বলে ওঠেন, হে ছেলে, এবার তুমি উত্তর দাও। একথা শুনে জুকিং অবাক হয়ে যায় যে মাস্টার কিভাবে টের পেলেন সে এখানে আছে। মাস্টার যে হার্প সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, জুকিং সেটি সঠিক উত্তর দেয়। মাস্টার যখন জিজ্ঞেস করেন এটা কি কাজে লাগে, সে সেটিরও সঠিক উত্তর দেয়। এরপর লক্ষণগুলো জিজ্ঞেস করলে জুকিং কোনো তোতলামি ছাড়াই সুন্দরভাবে সেগুলো নির্ভুল উত্তর দিয়ে দেয়। তা শুনে দুই শিষ্যই চরম হতবাক হয়ে পড়ে। তার উত্তর শুনে মাস্টার এতটাই সন্তুষ্ট হন যে তিনি একেবারে এমন বিষয় থেকেও প্রশ্ন করতে থাকেন যা তিনি এখনও ওদের ভালোভাবে পড়াননি, আর জুকিং তার সবগুলোরই সঠিক উত্তর দিয়ে দেয়। মাস্টার বাই মনে মনে হেসে ওঠেন।
তখনই অতীতের একটি দৃশ্য ভেসে ওঠে, যেখানে সেভেন্থ এল্ডার নিজে মাস্টার বাইকে অনুরোধ করেছিলেন। ক্যাম্পে একটি অত্যন্ত যোগ্য ও মেধাবী ছিল আছে। আপনার যদি উপযুক্ত মনে হয় তবে তাকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করবেন। সেই থেকেই মাস্টার তার প্রতি বেশ প্রভাবিত ছিলেন। এরপর তিনি জোকিংকে বলেন, কাল থেকে তুমি সরাসরি আমার ক্লাসে আসবে, আর হ্যাঁ, একদম দেরি করবে না। কথা শুনে তারা সবাই অত্যন্ত আনন্দিত হয়। মিস্টার লে একজন গর্বিত বাবার মতো আচরণ করতে থাকেন এবং ভীষণ খুশি হয়ে তাকে কিছু টাকা ও একটি ভালো ওয়াইন দিয়ে বলেন, আমাদের কাছে দেওয়ার মতো বেশি কিছু নেই, তবে শুনেছি উনি ভালো ওয়াইন পছন্দ করেন। মনে রাখবে, এখন থেকে তোমাকে প্রাণপণ দিয়ে পড়াশোনা করতে হবে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মিস্টার লে জোকিংকে রান্না করার দায়িত্ব দেন, আর সে যে কি রান্না করে তা বলার বাইরে। খাবারের অবস্থা দেখে সবাই মুখ পাকাতে শুরু করে, কিন্তু মিস্টার লে সবাইকে থামিয়ে দিয়ে বলেন, আরে এদের কথা ছাড়ো, এরা খাবারের স্বাদ কি বোঝে। তিনি কোনো প্রতিক্রিয়া ছাড়াই তা খেয়ে নেন, কিন্তু জোকিং যখন নিজের রান্না করা খাবার নিজে মুখে দেয় তখন তার পুরো মুখের স্বাদ বিগড়ে যায় এবং সে নিজেই আফসোস করে ভাবে যে সে এটা কি তৈরি করেছে। এভাবেই কিছু মাস কেটে যায়। জোকিং প্রতিদিন ফরবিডেন জোনে গিয়ে সেই ডেস্টিনি ফ্লাওয়ার খুঁজতে থাকে এবং পাশাপাশি যেসব বিভিন্ন হার্ব পেত সেগুলো বিক্রি করে কিছু টাকাও উপার্জন করত। একদিন সে জানতে পারে যে মাস্টার এখান থেকে চলে গেছেন, তবে যাওয়ার আগে তিনি একটি চিঠিতে লিখে রেখেছেন, তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লেগেছে, কিন্তু জরুরি কাজের কারণে আমাকে যেতে হচ্ছে। তোমাকে সাথে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি জানি তোমার নিজস্ব একটি ভাগ্য আছে যা তোমাকে অনুসরণ করতে হবে। এছাড়া তিনি একটি নোট রেখে যান যার সাহায্যে সে হোয়াইট এলিক্সার তৈরি করতে পারবে এবং জানান যে কখনো প্রয়োজন হলে সে যেন গিয়ে দেখা করে। সাথে তিনি লিখে যান, যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ আশা বাকি আছে, আমাদের আবার দেখা হবে। এরপর আরও কয়েক মাস কেটে যায়। সে প্রতিনিয়ত ফরবিডেন জোনে সেই ডেস্টিনি ফ্লাওয়ারের সন্ধানে যেতে থাকে। একদিন তার পিছু নেয় অনেকগুলো রহস্যময় ফ্যান্টম ফিগার। আত্মরক্ষার্থে সে একটি প্রাচীন মন্দিরের কাছে চলে যায়। বলা হয়ে থাকে যে ফরবিডেন জোনে আটকে পড়লে এই মন্দিরের ভেতরে রাত কাটালে নিরাপদে থাকা যায়। এটি ভেবে সে মন্দিরে প্রবেশ করা মাত্রই সেখানটার এনশিয়েন্ট রিলিক্স জাগ্রত হয়ে ওঠে এবং একটি প্রতিরক্ষামূলক ব্যারিয়ার তৈরি করে ফেলে, যার ফলে বাইরের কোনো শত্রু ভেতরে আসতে পারে না। সেখানে সে একটি দেয়াল দেখতে পেয়ে সেটিতে হাত স্পর্শ করতে একটি অদ্ভুত শক্তি তার শরীরে সক্রিয় হয়ে ওঠে এবং অতীতের স্মৃতি ভেসে ওঠে। তাকে জানানো হয় যে এই প্রাচীন সাম্রাজ্যের শাসক তার পেছনে একটি হেভেন সেভারিং ব্লেড রেখে গেছেন কেবল সেই মনোনীত ব্যক্তির জন্য, যার মাধ্যমে তাইকাং তার শরীরে প্রবেশ করবে। একটি অদৃশ্য কণ্ঠস্বর বলতে থাকে, আমার ব্লেড ইন্টেন্টকে প্রস্ফুটিত করতে তোমাকে আমার শক্তি গ্রহণ করতে হবে। জোকিং তীব্র যন্ত্রণা অনুভব করতে থাকে, কিন্তু সে তাইকাং সোর্ড ইন্টেন্ট উপলব্ধি করতে শুরু করে। পরের মুহূর্তে সবকিছু মিলিয়ে গিয়ে স্বাভাবিক হয়ে যায়। ঠিক তখনই সেখানে একটি বিশাল দৈত্যাকৃতি মনস্টার এসে মন্দিরের ব্যারিয়ারে আঘাত করে ফাটল ধরিয়ে দেয়। সাথে সাথে এনশিয়েন্ট রিলিক্সের শক্তি সক্রিয় হয় এবং একটি বিশালাকার অবয়ব তৈরি হয়ে বলে ওঠে, 1000 বছর ধরে কেউ এখানে কুৎসিত শক্তি নিয়ে আসতে সাহস করেনি, তোর এত বড় সাহস। সে ছিল তাইকাং টেম্পলের গার্ডিয়ানের সেই বিশাল অবয়ব জু কিংয়ের শরীরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। জু কিংয়ের হাত নিজে থেকেই উঠে দাঁড়ায় এবং সে অবাক হয়ে ভাবে তার শরীরকে কে কন্ট্রোল করছে। তার হাতে একটি সোর্ড ইন্টেন্ট তৈরি হয় এবং সে আকাশ ও পৃথিবীর সমস্ত শক্তি আবাহন করে এক বিধ্বংসী সোর্ড অ্যাটাক মারে, যার ফলে সেই বিশাল মনস্টারটি 2 টুকরো হয়ে কেটে পড়ে। আক্রমণ শেষ হওয়ার পর সে সারা রাত ধরে এই ব্লেড ইন্টেন্ট উপলব্ধি করার সাধনায় মগ্ন থাকে এবং পরদিন সকালে চি কন্ডেনসেশনের লেভেল 4-এ ব্রেক থ্রু করে। তার শরীরে জমা হওয়া স্পিরিচুয়াল এনার্জি এত দ্রুত বাড়তে থাকে যে পরের মুহূর্তে সে লেভেল 5-এর একদম পিকে পৌঁছে যায়। জোকিং এখন আগের চেয়ে বহুগুণ শক্তিশালী হয়ে উঠেছে। মনস্টারটিকে মারার পর সে সেখান থেকে একটি স্কার রিমুভিং স্টোন পায়, যা সে নিজের কাছে রেখে দেয়। ঠিক তখনই 7th এল্ডারের সাথে থাকা এক ব্যক্তি এসে তাকে একটি টোকেন দিতে যায়। জোকিং প্রথমে নিতে না চাইলেও লোকটি তাকে আশ্বস্ত করে বলে যে সে কোনো ক্ষতি করতে আসেনি, কেবল এই টোকেনটি দিতে এসেছে। এটি দেখালে পাশের শহরে ফ্রি টেলিপোর্টেশন পাওয়া যাবে এবং সেটির সাহায্যে সে কিউশেডং ট্রায়ালে যেতে পারবে, যেখানে মাস্টার বাই গেছেন। এ থেকে জোকিং বুঝতে পারে যে লোকটি মাস্টার বাইকে চেনে। ফেরার পথে সে লিথো সেক্টর একটি বহর বা ক্যারাভ্যান দেখতে পেয়ে ডিফেন্সিভ মোডে চলে যায়, কিন্তু তখনই সেখানে সেই মেয়েটি দেখা দেয় যাকে সে স্ক্যাভেঞ্জার ক্যাম্প থেকে বাঁচিয়েছিল। মেয়েটি জানায় যে তার ভাই তাকে নিতে এসেছে। যাওয়ার আগে সে জোকিংকে একটি ক্যান্ডি দিয়ে বলে,
আমার মা বলতেন মন খারাপ থাকলে মিষ্টি কিছু খেলে মন ভালো হয়ে যায়। জু কিংও মন্দির থেকে পাওয়া সেই স্কার হিলিং স্টোনটি তাকে উপহার হিসেবে দিয়ে দেয়। মেয়েটি তাকে সাথে যেতে বললেও জু কিং না করে দেয় এবং মনে মনে ভাবে বাড়িতে এমন একজন মানুষ আমার জন্য অপেক্ষা করছেন যিনি আমার বাবার মতো, যাকে ছেড়ে আমি যেতে পারি না। একটি বিশৃঙ্খল জায়গা হলেও সেটাই আমার বাড়ি, যেখানে আমি শান্তি পাই। এই কথা ভেবে সে দৌড়ে নিজের ঘরের দিকে ধাবত হয়, মিস্টার লে এর বাড়ির দিকে, যেখানে সে নিশ্চিত ছিল যে মিস্টার লে তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছেন। কিন্তু দরজা খুলতেই ভিতরে যে দৃশ্য সে দেখতে পায় তা দেখে তার বুক কেঁপে ওঠে। আর এই চরম অনিশ্চয়তা ও সাসপেন্সের সাথেই এই অংশটি শেষ হয়।